আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তী সরকারের অনেক পরিকল্পনা আমরা লক্ষ্য করছি, কিন্তু আসলে পরিকল্পনার সাথে সাথে প্রস্তুতির বিষয়টা যদি আসে, যে প্রস্তুতি কি যথেষ্ট বলে মনে হচ্ছে আপনার কাছে? নির্বাচন নিয়ে তাদের শুরু থেকে এক ধরনের ডিলি ডালিং আছে। তারা নির্বাচন বলেন যে তারা করতে চান, কিন্তু নির্বাচনের প্রস্তুতির জন্য যে পরিমাণ মনোযোগ দরকার ছিল আমার কাছে মনে হচ্ছে তার চেয়ে বেশি তারা মনোযোগ দিয়েছেন বিভিন্ন ধরনের কার্যক্রমে। যেমন তারা ১৩ দিনের মধ্যে পোর্ট দিয়ে দিয়েছেন, তারপরে তারা অতি দ্রুত জুলাই সনদে স্বাক্ষর করানোর পরেও আবার তারা সেটাকে বর্ধিত করে দিয়েছেন যাতে ভবিষ্যতেও যারা সই করে নাই তারা এসে সই করতে পারে। তারা গণভোটের জন্য চাপাচাপি করেছেন। তারা মূলত মূল নির্বাচনের চাইতে বেশি গুরুত্ব দিয়েছেন ওই নির্বাচনের পরে নির্বাচিত সংসদ সদস্যরা কি করবে, এবং এইসব কাজে ব্যস্ত থাকতে গিয়ে তারা যেটা করেছেন সেটা হচ্ছে নির্বাচন নিয়ে সংশয় তৈরি করেছেন। এই যে আজকে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হচ্ছে একটি বড় কারণ কিন্তু তাদের এই ধরনের কার্যকলাপ। সবসময় মনে হয়েছে তারা আসলে যেতে চান না, তারা থাকতে চান। কখনো বলেছেন 50 বছর, 20 বছর, 30 বছর জনগণ চায়। কখনো বলেছেন তারা রাজনীতিবিদদের চেয়ে ভালো দেশ চালাচ্ছেন, 54 বছর কি করে দেশ চালিয়েছে রাজনীতিবিদরা। কখনো তারা বলেছেন যে তারা বাংলাদেশকে একেবারে সংস্কার এবং বিচার এবং অন্যান্য কাজের মাধ্যমে একদম পরিশুদ্ধ করে দেবেন। কখনো কখনো তারা এমন স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান সরবরাহ করেছেন যেটা দেখলে মনে হয় যে অতীতে কোনো সরকার এইরকম সফল ছিল না। কখনো কখনো তারা অর্থনৈতিক খাতে সাফল্য দাবি করেছেন, কিন্তু 5টা ব্যাংক 22-23 হাজার কোটি টাকা বা তারও বেশি পাম্প করার পরে সেই ব্যাংকগুলিকে এখন তারা একীভূত করতে বাধ্য হচ্ছেন। তাদের একজন বিশিষ্ট ব্যক্তি চৌবাচ্চা থিওরি নামে একটি থিওরি দিয়েছিলেন, ইকোনমিক থিওরি, যেখানে চৌবাচ্চার একদিক থেকে যদি ঢুকে আরেক দিক দিয়ে যদি বের হয়ে যায় এবং তারপরে যদি এরকম ঢুকতে বের হতে থাকে তাহলে চৌবাচ্চা একসময় সমান হয়ে যাবে, সমান হয়ে গেলে কিছু কি কি জানি বলেছিলেন। হ্যাঁ, এটা অর্থনীতিতে নতুন নোবেল প্রাপ্তির একটা সম্ভাবনা, দ্য বাথটাব থিওরি। হ্যাঁ, তো এই বাথটাব থিওরিটা দিয়েছেন। তারপরে আমরা দেখেছি তারা বিভিন্ন সময়ে নিজেদের কিন্তু পক্ষপাতহীন থাকার কথা, কিন্তু তারা এমনভাবে কথাবার্তা বলেছেন মনে হচ্ছে বিএনপি জামাত বা অন্যান্য দলের চাইতেও তারা আরও বেশি পরিমাণে আওয়ামী লীগের বিরোধী একটি রাজনৈতিক শক্তি, যেটি তাদের হওয়ার কথা না। তাদের কাজ বিচার করা। যে বিচার করবে সে কখনই কারো পক্ষে বিপক্ষে কথা বলবে না, সে বিচার করবে। যে বিচার নিশ্চিত করে সে যদি বাদীর পক্ষে বা বিবাদীর পক্ষে কথা বলে তাহলে কিন্তু অটোমেটিক্যালি তার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়। ফলে এই ধরনের বহু কিছু তারা করেছেন, এগুলার বিবেচনা করতে গেলে দেখবেন যে অনেক কিছু হয়ে যাবে, অনেক আলাপ হবে। তো এইটা থেকে আমি শুধু এইগুলি কেন বললাম, মানুষ খুব দ্রুত আমাদের দেশে বিস্মৃত হয়, মানে মানুষ ভুলে যেতে শুরু করে। আপনি যদি যে কোনো ডাক্তারের কাছে যান দেখবেন যে আমাদের ভিটামিন ডির অভাব বাংলাদেশে প্রবল, এবং ডি না থাকলে পরে স্মৃতিশক্তির ঝামেলা হয়। তো এগুলি আমার মনে হয় যে হয়েছে আমাদের। এ আর ডি না থাকলে রাত কানাও হয়, রাতে কিছু দেখে না, দিনের বেলা দেখতে পায়। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে নির্বাচনের ব্যাপারে তাদের এই ডিলি ডার্লিং এর একটা কারণ হচ্ছে এটা। আরেকটা হচ্ছে আপনি লক্ষ্য করবেন এখনো নির্বাচন নিয়ে তাদের মধ্যে এক ধরনের নিস্পৃহতা মানে আছে। যদি আমরা ধরি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তাহলে খুব বেশি সময় বাকি নেই। এই সময় একজন একটা সরকারের যে ধরনের প্রস্তুতি থাকার কথা, আপনি কি সেটা দেখেন কিনা? না, আমি সরকারের প্রস্তুতি দেখি না, নির্বাচন কমিশনের প্রস্তুতিও দেখি না। এর আগে যখন আমরা বহু নির্বাচন করেছি, এমনকি যে নির্বাচনগুলো একেবারে প্রশ্নবিদ্ধ, কোনো প্রার্থী নাই, আমি আমি ডামি কি কি জানি নির্বাচন, সেখানেও আমরা এর চেয়ে বেশি প্রস্তুতি দেখেছি, অন্তত লোক দেখানোর জন্য হলেও। কিন্তু আমি এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে নির্বাচন কমিশনের কোনো কার্যকর কোনো বিজ্ঞাপন দেখতে পাইনি। আমি এখনো পর্যন্ত পত্রিকাতে কিছুই দেখতে পাইনি। আমি এখনো পর্যন্ত টেলিভিশনে বা রেডিওতে কার্যকর কোনো প্রচারণা দেখি নাই। আমি কোনো বিলবোর্ড দেখি নাই, পোস্টার দেখি নাই। আমি এমনকি নির্বাচন কমিশনের যারা পদস্থ ব্যক্তি তাদের বক্তব্যের মধ্যেও নির্বাচন সংক্রান্ত কোনো ইনস্ট্রাকশন আসতে দেখি নাই। তারা ব্যস্ত ছিলেন শাপলা ফুটবে নাকি ফুটবে না, এটা কলি থেকে ফুল হবে নাকি ফুল থেকে কলি হবে, এইটা নিয়ে তারা ব্যস্ত ছিলেন। আমতারেককে অনশন করাতে এবং বলতে 500 দিন না কয়শো দিন অনশন করলো এটা আমরা মানব না, এই ধরনের বক্তব্য তারা দিয়েছেন। এবং তারা কিন্তু এর চাইতে এগুলি আমাদেরকে বলতে পারতেন যে গণভোটটা কি করে দিতে হবে, গণভোটের প্রশ্ন কি, এবং গণভোটের প্রচারণা চালানোর দায়িত্ব কিন্তু সরকারের। কোনো রাজনৈতিক দল গণভোটের পক্ষে প্রচারণা চালাবে না, এটা সরকারকে চালাতে হবে। কিন্তু সম্প্রতি জামাত গণভোটের হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে এবং অবস্থান গ্রহণ করছে এবং তারা প্রমোট করছে জিনিসটাকে। ধন্যবাদ জনাব আব্দুল নূর তুষার। আমি আবার আসতে চাই জনাব গোলাম জামাত তো মোল্লা সরকারি রনির কাছে। দল, এনসিপিও সরকারি দল। এটি কেন বললেন? কারণ সরকার তাদেরকে ফেভার করে এবং তারাও সরকারকে ফেভার করে। যখনই সরকারের গন্ডগোল পাকানোর দরকার হয়েছে তারা রাস্তায় গিয়ে গন্ডগোল পাকিয়েছে, সরকার সিদ্ধান্ত দিয়েছে। এবং এই ঘটনা কিন্তু বাংলাদেশে নতুন না। শেখ মুজিবুর রহমান যখন
চিন্তা করতেন যে তার দলের বয়স্ক লোকরা তাকে বাধা দিচ্ছে বা কোনো অসুবিধা করছে, উনি ছাত্রনেতাদের ডেকে আপনি তো এনে মন্তব্য বলতেন করেছিলেন, তোমরা আন্দোলন করো, আমি মেনে নিব। রাজনীতিবিদদের হাতে ওই নেই। একই প্রক্রিয়া তারা করেছে। এই মন্তব্যটি আপনি কেন করেছেন? কোনটা? রাজনীতিবিদদের হাতে আসলে রাজনীতি নেই, এরকম একটি মন্তব্য রাজনীতিবিদদের হাতে রাজনীতি নেই, আমি এরকম মন্তব্য করি না। আমি বলেছি যে রাজনীতিবিদদের হাতে রাজনীতি আছে, কিন্তু সেই রাজনীতিটা এমন একদল লোক কন্ট্রোল করছে যারা জীবনে রাজনীতি করে নাই, রাজনীতি জানে না, এবং তারাই রাজনীতির 12টা বাজাচ্ছে।